ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এদেশের একসময় শাসক ছিলাম আমরা। পাক ভারত উপমহাদেশ যখন ছিল 750 বছর পর্যন্ত পাক ভারত উপমহাদেশের শাসক ছিল মুসলমান। কিছু মুনাফিকির কারণে ব্রিটিশ 200 বছর এদের শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান। আপনারা অনেকেই জানেন না, 1803 ঈসাই সালে যখন দিল্লি দখল করে জাফরের থেকে, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। ওই 1803 ঈসাই সালই ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। এই দেওবন্দের সন্তানরা ব্রিটিশ হটাও আন্দোলনে কি পরিমাণ জীবন দিয়েছে অগণিত। 80,000 আলম জীবন দিয়েছিল। আপনারা জানেন 1857 ঈসাই সালে যে আজাদি আন্দোলন সিপাহী বিপ্লবের সূচনা হয়েছিল, সেই সিপাহী বিপ্লবের আজাদি আন্দোলনের নেতা ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। সেনাপতি ছিলেন কাসেম নানদুর রহমতুল্লাহ আলাইহি। চাটনি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। হাজারো জীবনের বিনিময় আমরা ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করেছিলাম। ভেবেছিলাম এবার আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার রক্ষা করছে না, সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূমির প্রয়োজন, যদি আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মুসলমান শান্তি পাবে, মুক্তি পাবে, বৈষম্য দূর হবে। আবার মুসলমান 47 আন্দোলন করে পাকিস্তান নামে একটা দেশ গড়ছে, যেই পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার দূরত্বে দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কারণটা কি ছিল, এইটাই আমার মূল কথা। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান কত কিলোমিটার? প্রায় 1700 কিলোমিটার দূরে। ভারত থেকে কেন আলাদা হয়েছিল? ভৌগোলিক কারণ না, ওদের ভৌগোলিক অবস্থা আমাদের ভৌগোলিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ঋতুর কোনো কারণ না, তাদের ঋতু আমাদের ঋতুর সাথে কোনো মেল নাই। ভাষার ভিত্তিতে আলাদা হয় নাই, কারণ তাদের ভাষা উর্দু, আমাদের ভাষা বাংলা। তাই দুইটা দেশ ভারত থেকে কি কারণে আলাদা হয়েছিল এটা মাথার মধ্যে রাখতে হবে। এটা ভুলে গিয়েছি। মূল সমস্যা এখানে, যেই জাতি তার নিজের পরিচয় জানে না, সেই জাতি সব জায়গায় হারবে, জিততে পারবে না। সব জায়গায় হোঁচট খাবে, কোনো জায়গায় বিজয় হতে পারবে না। কেন আলাদা হয়েছিলাম? ঋতুর কারণ নয়, ভাষার কারণ নয়, ভৌগোলিক কারণ নয়, শুধু একটাই কারণ, ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 47-এ ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছিল, অন্য কোনো কারণে নয়। মনে রাখতে হবে, দেশ মুসলমানদের দেশ, অন্য কারোর দেশ নয়। দেশ মুসলমানদের অধিকার সবার। বাজার করেছে আমি, বাজার করার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, প্রতিষ্ঠানে পড়ার অধিকার সবার। রাস্তা করেছে আমি, হাঁটার অধিকার সবার। দেশ মুসলমানদের বসবাস করার অধিকার সবার। স্বীকার করতে হবে দেশ মুসলমানদের, অন্য কারো না। অধিকার সবার, সেটা ভিন্ন কথা। এই পুকুর কেটেছে আমি, গোসল করার অধিকার সবার। মনে রাখতে হবে দেশ মুসলমানদের। যদি মুসলমানদের দেশ এইটা ভুলে যান
সেখানে হাজারো সমস্যার সৃষ্টি হবে। সেখানেই আসবে সেকুলার, সেখানেই আসবে ডেমোক্রেসি, সেখানেই আসবে সোশ্যালিজম, সেখানেই আসবে কমিউনিজম, সেখানে হাজারো হাজারো মত নীতি আদর্শ আসবে। কিন্তু আপনার আমার মাথা যতক্ষণ থাকবে এদেশ মুসলমানদের, তখন অন্য কোনো নীতি আদর্শ এখানে স্থানই পাবে না। ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলে বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু না, আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, বৈষম্য রক্ষা করছে না, তারা বৈষম্য করছে। আমরা আবার আন্দোলন করলাম ৭১। আমাদের স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনি কি জানেন ৭১-এর স্লোগান কি ছিল? ৮০% মানুষ জানে না, ৯২% মুসলমান মানুষ জানে না। সেখানে নন সম্প্রদায়কে তো কথাই ছিল না। ৭১-এর স্বাধীনতার পিছনে ৩টে স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা সবাই সমান, এদেশের যারা নাগরিক সবার অধিকার সমান। জেলে, কামার, মজদুর, ঋষি, তাঁতি, পুরুষ, মহিলা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এদেশের নাগরিক হবে প্রত্যেকের অধিকার সমান। চিকিৎসার অধিকার বলেন, চিকিৎসার অধিকার সমান, বাসস্থানের অধিকার, বস্ত্রের অধিকার, খাদ্যের অধিকার, সব কিছু সাম্যতা চাই। সব জায়গায় সাম্যতা চাই। চাকরির মধ্যে সাম্যতা চাই, হাঁটার মধ্যে সাম্যতা চাই, চলার মধ্যে সাম্যতা চাই, খাদ্যের মধ্যে সাম্যতা চাই, বস্ত্রের মধ্যে সাম্যতা চাই, চিকিৎসার মধ্যে সাম্যতা চাই। আমরা সাম্যতা চাই। কিন্তু আমরা কি দেখেছি? তারা সাম্যতা রক্ষা করছে না। আজকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা নেই, একজন মানবিক মর্যাদা। আশরাফুল মাখলুকাত, চাই সে ন্যাংরা হোক, লুলা হোক, বোবা হোক, কানা হোক, কোরা হোক, ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, চাষি হোক, সে আশরাফুল মাখলুকাত। তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান দিতে হবে, তাকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কিন্তু আমরা কি দেখেছি? আজকে আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে যে অফিসারদেরকে পালতেছি, যে চাকুরিজীবীদেরকে পালতেছি, সেখানে বাংলাদেশের নাগরিকরা ঢুকলে অফিসের মধ্যে মনে হয় যেন কুকুর ঢুকেছে, কুকুরের শ্রদ্ধা সম্মান আছে, আশরাফুল মাখলুকাতের শ্রদ্ধা সম্মান নাই। আচ্ছা, আপনারা কি জানেন আপনারা কারা? আপনারা কারা জানেন? আপনাদের পরিচয় জানেন? আপনারা সবাই মালিক। চাকুরিজীবী, চাকুরিজীবী অর্থ কি? চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তারা বলা হয় চাকরিজীবী। আইনজীবী, যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে, আইনজীবী। চাকুরিজীবী, যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে, তাকে কি বলা হয়? চাকরিজীবী। তারা তো চাকুরি করে। কার চাকুরি করে? এই বাংলাদেশের নাগরিকের। আপনারা দেন, তারা নেয়। আপনারা মালিক, তারা আমাদের চাকর। অথচ আশরাফুল মাখলুকাত, এই বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই, ইজ্জত নাই, সম্মান নাই। যেখানে প্রত্যেকেই লেখা থাকে জনগণের খেদমত করব, সেখানে কেউ খেদমত করতে পারে না, খেদমত করতে চায় না, বরং জনগণ তাদেরকে খেদমত করে। তারা বাদশাহ হয়ে গেছে। না, আমরা চাই এই মানব শক্তির মর্যাদা দিতে হবে। এরা সম্মানিত, ইজ্জতওয়ালা, যেই হোক না কেন, সে ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, চাষি হোক, চামার হোক, শ্রমিক হোক, আশরাফুল মাখলুকাতকে শ্রদ্ধা করতে চাই, সম্মান করতে চাই, ইজ্জত দিতে চাই। বিশ্বাস করেন, আমার মনে চায় বাংলাদেশের প্রত্যেক নাগরিক যখন সম্মানিত হবে, ইজ্জতওয়ালা হবে, তখনই আমাদের আন্দোলন সাকসেস হবে, আমাদের আন্দোলন কামিয়াব হবে। মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। আজকে ন্যায় বিচারের অবস্থাটা কি? যদি দল করেন, হাজারো খুন করবেন, মুক্ত আকাশে ঘুরবেন। আর দল করবেন না, হাজারো ভালো থাকলেও জেলের মধ্যে আবদ্ধ হবেন, আয়না ঘরে থাকবেন, ফাঁসির নিচে ঝুলবেন। এর নাম সামাজিক ন্যায় বিচার না। আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন আতিয়ার রহমান সাহেব, আপনারা ওনাকে চিনেন না অনেকেই। উনি ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন। ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন তিনি। অনেক বড় আইনজীবী।